বন্ধুরা, ভেবেছিলাম ভিডিওটা শুরু করব অসাধারণ একটা ম্যাচ দেখলাম এই বলে, কিন্তু সেটা আর বলতে পারলাম না। তবে সত্যি ইস্টবেঙ্গল যেটা খেলেছে, যে আজকে ম্যাচটা, সেটা ইস্টবেঙ্গলের মতন খেলা হয়নি। কিন্তু আজকে ইস্টবেঙ্গলের খেলার কিছুটা সমালোচনাই করব আমি, এবং অতি অবশ্যই যে জঘন্যতম রেফারিং হলো সেটা নিয়ে তো বলবোই। তো আপাত দৃষ্টিতে ইস্টবেঙ্গল এই ম্যাচ হারলো না, বছরের শেষটা অন্তত হারতে হয়নি। কিন্তু এই ম্যাচ যেভাবে হায়দ্রাবাদের বিরুদ্ধে যেভাবে ম্যাচটা শেষ হলো 1-1 গোলে ড্র হলো ম্যাচটা, ইস্টবেঙ্গল এই ম্যাচ থেকে মাত্র 1 পয়েন্ট নিয়ে ঘরে ফিরছে, যেটা ইস্টবেঙ্গলের জন্য এই সুপার সিক্সে যাওয়ার ক্ষেত্রে কিন্তু খুব একটা বড় পদক্ষেপ হলো না। আমরা ভেবেছিলাম যে আজকে আমরা জয় পাবো এবং জয় দিয়ে শেষ হবে। ইস্টবেঙ্গল জয় পেলেই 9 নম্বরে উঠে আসতে পারতো, কিন্তু যেখানে ছিল সেখানেই ইস্টবেঙ্গল যে 11 নম্বরে ছিল 11 নম্বরেই রয়ে গেল, উন্নতি হলো না। তো পয়েন্ট টেবিলে দুধাপ এগিয়ে যাওয়ার একটা সুযোগ ছিল ইস্টবেঙ্গলের সামনে এই ম্যাচ জিতলে। অতি মন্থর খেলা হয়েছে। সেটার কারণ একদিকে তো হতে পারে যে হায়দ্রাবাদের যে মাঠ, সেই মাঠে একটু ঘাস বড়ই ছিল। হায়দ্রাবাদের যে ট্যাকটিক্স ছিল কিছুটা ডিফেন্সিভ খেলা, যদিও অনেক বেশি বল পজিশন হায়দ্রাবাদের ছিল, কারণ মাঝ মাঠের দখল ইস্টবেঙ্গল নিতে পারছিল না, কারণ ভালো সেন্ট্রাল মিডফিল্ডার ইস্টবেঙ্গলের নেই। কিছুটা চেষ্টা করছিলেন, কিন্তু বিষ্ণুকে আমি কিন্তু আগের দিন একটি ভিডিওতে বলেছিলাম যে বিষ্ণুকে এই ম্যাচে খুব একটা খেলতে দেওয়া হবে না। তাকে কিন্তু মার্কিং করা শুরু হয়ে গেছে, কারণ যেভাবে তিনি পারফর্ম করছেন খুব স্বাভাবিকভাবেই গোটা দেশের মানুষ তো তার খেলা দেখছেন, অন্যান্য টিমগুলোও দেখছে, তো তাকে রিড করা শুরু হয়ে গেছে, তাকে মার্কিং শুরু হয়ে গেছে। প্লাস বিষ্ণুর একটা চোটও ছিল। কিন্তু যে জঘন্য রেফারিং হলো, বেশ কয়েকবার হ্যান্ডবলের আবেদন করলেন দিয়ামান্তাকোসও বল পাচ্ছিলেন না, বল পেয়েও দৌড়তে পারছিলেন না। আমি যেটা দেখতে পাচ্ছিলাম আজকের ম্যাচটা কিছুটা স্লো খেলা হচ্ছিল, এবং যেভাবে ক্লিটন সিলভাকে গোলকিপার এগিয়ে এসে কার্যত মারলেন তিনি বলটা ক্লিয়ার করতে গিয়ে, যেখানে পা তুলে দিলেন তিনি, হয় ওই বলটা 50-50 বল ছিল, ক্লিটন সিলভাও গিয়েছিলেন, হায়দ্রাবাদ এফসির গোলকিপারও গিয়েছিলেন, কিন্তু হায়দ্রাবাদ এফসির গোলকিপারের ইন্টেনশন কিন্তু ঠিক ছিল না। মানে ভাগ্যের জন্য হয়তো ক্লিটন সিলভার খুব বড় কিছু হয়নি, লোয়ার অ্যাবডোমেনে লেগেছে। আমি জানি না পরবর্তীতে টেস্ট হবে কিনা, তবে আজকে গোটা ম্যাচ তিনি খেলেছেন, এটা একটা ভালো দিক। হয়তো তেমন আঘাত নয়, কিন্তু বিশ্বের অন্য কোনো প্রান্তে হলে গোলকিপার রেড কার্ড দেখতেন এবং অপোনেন্ট টিম একটা পেনাল্টি পেত। রেফারি কিছুই দেখলেন না, কিছু দিলেন না, বরং হয়ে গেল ড্রিঙ্কস ব্রেক। যে ছবিটা আমি দেখাচ্ছি, এটা দেখে আপনারাই বলুন এটা কি ধরনের রেফারি হচ্ছে। এই রেফারি নিয়ে বারবার প্রশ্ন উঠছে আইএসএল এ। ইন্ডিয়ান রেফারি দিয়ে রেফারিং করানোর যে কুফল, সেটা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ম্যাচে। কেউ সুবিধে পেয়ে যাচ্ছে, মোহনবাগান ম্যাচের পর ম্যাচ সুবিধে পেয়ে যাচ্ছে, আর ইস্টবেঙ্গল একের পর এক ম্যাচে কিন্তু এই রেফারির জন্য ভুগতে হচ্ছে ইস্টবেঙ্গল বা অন্যান্য দলগুলোকে। তবে হায়দ্রাবাদ এফসি তারাও কি রেফারিকে কিনে নিয়েছে নাকি, কেউ বলছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে, আমি জানি না। কিন্তু যেভাবে আজকে রেফারিং হলো, বেশ কয়েকবার হাতে লাগলো, হ্যান্ডবল দেওয়া হলো না, ইভেন বক্সের ভেতরে হাতে লাগলো, হ্যান্ডবল দেওয়াই হলো না। আপাত দৃষ্টিতে স্ট্যাটিস্টিক্স দেখলে হয়তো বোঝা যাবে খুব ভালো রেফারিং হয়েছে, কারণ কোনো টিমেরই কেউ ইয়েলো কার্ড দেখেনি। কিন্তু তাই কি ইয়েলো কার্ড দেখানোটাই কি খারাপ, আর না দেখালে ভালো? সেটা দিয়ে কি একটা রেফারিং বিচার হয় নাকি একটা ম্যাচে? যদি তেমন ট্যাকল করে তো ইয়েলো কার্ড তো দেখাতেই হবে, সেটা ম্যাচের নিয়ম, সেটা যে দলই দেখুক না কেন। কিন্তু তা বলে জেনুইন পেনাল্টি, জেনুইন ফাউল, জেনুইন রেড কার্ড সেটাও দেব না, সেটাও দেওয়া যাবে না। এটা ম্যাচ হলো? এইভাবে রেড কার্ড যেখানে দেখানোর কথা সেটাই দেখানো হলো না। আর আগের দিন দেখুন মোহনবাগান ম্যাচটাতে বোধহয় অনিরুদ্ধ থাপাই ছিলেন সেখানে, তাকে জাস্ট একটা স্ট্যাপ করা হয়েছিল, তিনি নিজে পড়ে গেছিলেন, প্লে অ্যাক্টিং ছিল, তাকে বক্সের ভেতরে ফেলে দেওয়ার জন্য রেড কার্ড দিয়ে দেওয়া হলো। আইএসএল এর রেফারিং নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব বরাবর সোচ্চার হচ্ছে, কমপ্লেন করেছে, কিন্তু তারপরেও অপোনেন্ট টিমের 12 জনের বিরুদ্ধে ইস্টবেঙ্গলকে খেলতে নামতে হচ্ছে। 11 জন নয়, 12 জনের বিরুদ্ধে ইস্টবেঙ্গল খেলছে, আর সেখান থেকে ইস্টবেঙ্গল 1 পয়েন্ট নিয়ে ঘরে ফিরেছে। আজকে গোল ক্লিটন সিলভা পাননি, ক্লিটন সিলভা প্রচুর পরিশ্রম করতে দেখা গিয়েছে। গোলটা হয়তো তিনি ভাগ্যের জোরে পেলেন না, কেন কারণ যে সেন্টারটা তিনি করেছিলেন বারে লেগে সেটা ফিরে আসে, এবং ফিরতি বলে জিকসন হেড করে গোল করেন। জিকসনের গোলটা খুব ভালো হয়েছে, তড়িৎ গতিতে গিয়ে জিকসন গোল করেন,
হায়দ্রাবাদের ডিফেন্ডার বলটা বাঁচাতে গিয়েও বাঁচাতে পারলেন না। কিন্তু এটা ছাড়া আমার মনে হয় শেষের দিকটা একটু ল্যাকনেসও ছিল ইস্ট বেঙ্গলের, যে কারণে গোল খেয়ে গেলেন। ওদের মনোজ মোহাম্মদ বোধহয় গোল করলেন। তো ইস্ট বেঙ্গলের প্লেয়ারদের একটু ল্যাকনেস চলে এসেছিল। ইস্ট বেঙ্গল কোচের ক্ষুরধার বুদ্ধি নিয়ে বারবার আমরা প্রশংসা করেছি, কিন্তু আজকে আমার মনে হয় আরও বেশ কিছু প্লেয়ারকে পরিবর্তন করা যেতে পারতো, যেটা একটা প্র্যাকটিস হিসেবেও নেওয়া হয়। কিছু ফ্রেশ লেগ আসতে পারতো, ডেভিড বা অন্যান্য। কিন্তু কেন নেওয়া হলো না আমি জানি না। কেন পরিবর্তন মাত্র একটাই করা হলো, বিষ্ণুর পরিবর্তে নাওরেব মহেশ নামলো। দেখা গেল কিন্তু নাওরেব মহেশ নামার পরে ইস্টবেঙ্গলে খেলা একটা গতি এসেছিল, কিন্তু তা সত্ত্বেও ইস্টবেঙ্গল কোচ কেন আরও বেশ কিছু পরিবর্তন নিলেন না। ইভেন যখন ইস্টবেঙ্গল এক গোলে এগিয়ে রয়েছে, আমি কিন্তু বারবার আমি যে লাইভ স্কোর দেখিয়েছি সেখানে কিন্তু বারবার বলছিলাম যে এই একটা গোল কিন্তু মানে সিকিওর নয়। যদি সিকিওর করতে হয় জেতাটাকে, তাহলে আরও একটা গোল করার দরকার ছিল ইস্টবেঙ্গল সুযোগ পেয়েওছে, কিন্তু সেটা ইউটিলাইজ করতে পারেনি। অপরচুনিটি পেয়েও সেই অপরচুনিটি মাঠে মারা গিয়েছে। দিয়ামান্তাকোসকে বেশ কিছুটা স্লট লেগেছে আমার, এবং তিনি বেশ কিছু জায়গাতে হতাশ, বল সাপ্লাই ভালোভাবে না পাওয়াতেই কিন্তু তিনি তার হতাশা মাঠের মধ্যেই বারবার প্রকাশ করেছেন, এবং বেশ কয়েকবার তিনি হ্যান্ডবলের আবেদন করেও হ্যান্ডবল দেওয়া হয়নি। ইভেন বক্সের ভেতরে হ্যান্ডবল দেওয়া হয়নি। আর ক্লিন্টন সিলভার কথাটা তো বললাম, যেভাবে তাকে ফাউল করা হলো, যদিও ফাউল টোল কিছুই দেননি রেফারি। আমি জানি না বিশ্বের অন্যান্য প্রান্তে এই ধরনের ফুটবল হয় কিনা, এইভাবে রেফারি হয় কিনা। এবারে ক্লাব স্তরের ফুটবল খেলা হচ্ছে। ভারতবর্ষের সর্বোচ্চ ফুটবল লিগ এই মুহূর্তে ISL, আর সেখানকার এই জঘন্য রেফারিং আর কতদিন সহ্য করতে হবে, নো ওয়ান নোস। AIFF কর্তা কল্যাণ চৌবে কি করছেন আমি জানি না। কেন ভার বা অন্যান্য পদ্ধতি ব্যবহার করা হচ্ছে না, কেন এক আধটা ম্যাচ অন্তত অন্য কোনো দেশের রেফারিদের নিয়ে আসা হচ্ছে না, বা ভারতীয়দের যে সমস্ত ভারতে ভালো রেফারি রয়েছে তাদেরকেও সেভাবে ইউজ করা হচ্ছে না, তাদের ট্রেনিংয়ে পাঠানো দরকার। আমার মনে হয় এটা কি ধরনের রেফারিং হচ্ছে আমি জানি না। এরপর আর তো কিছু বলার থাকে না। আপনাদের কি বলার রয়েছে? আপনাদের যত ক্ষোভ, দুঃখ, হতাশা ঝেড়ে ফেলুন আমার কমেন্ট বক্সে এসে। রেফারিং নিয়ে কি বলবেন আপনারা, এবং এই ম্যাচে ইস্টবেঙ্গলকে কেমন লাগলো ইস্টবেঙ্গলের খেলা। আমার কিন্তু ইস্টবেঙ্গলের খেলা দেখে মন ভরেনি। যেভাবে ইস্টবেঙ্গল খেলছিল, আমার মনে হয় হায়দ্রাবাদে ইস্টবেঙ্গলকে আর একটা দিন আগে গিয়ে সেখানে মাঠটা একটু বুঝে নেওয়ার প্রয়োজনীয়তা ছিল। এটা আই ফিল কি এটা হওয়ার দরকার ছিল। ইস্টবেঙ্গল সময় পায়নি মাঠের পরিবেশ বোঝার মতন, যে কারণে প্লেয়াররাও অনেকটা দেখে বুঝে শুনে খেলছিলেন, এবং মাঠে যেহেতু একটু ঘাসটা তুলনামূলকভাবে বড় ছিল, দৌড়তেও কিছুটা বোধহয় সমস্যা হচ্ছিল। বল বাড়ালে যে পরিমাণ আশা করছিলেন প্লেয়াররা যে বলটা হয়তো অতটা দূর যাবে, সেই এক্সপেকটেশন ফুলফিল হচ্ছে না। নন্দার খেলা নিয়ে বলবো আমি যে নন্দা বড্ড বেশি পায়ে বল রাখে, যার মানে ফল কিন্তু অনেক সময় ভুগতে হয়েছে ইস্টবেঙ্গল প্লেয়ারদের। বল সাপ্লাই লাইনটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি ইস্টবেঙ্গল কর্মকর্তার কাছে আবেদন রাখবো, আমরা অনেক প্লেয়ার নিয়ে চর্চা করেছি, বিদেশি প্লেয়ার কে আসতে পারে কে আসতে পারে না, কিন্তু যত দ্রুত তিনি আসবেন একজন সেন্টার মিডফিল্ডার, তত কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ভালো। কারণ জানুয়ারি মাসে একের পর এক কঠিন ম্যাচগুলো রয়েছে, সেই ম্যাচগুলো জিতে যদি ইস্টবেঙ্গলকে সুপার সিক্সে যেতে হয়, তাহলে একজন জেনুইন সেন্ট্রাল মিডফিল্ডার কিন্তু প্রয়োজন। কারণ সাপ্লাই হচ্ছে না, মাঝমাঠের দখল হায়দ্রাবাদের মতন দলও কিন্তু দখল নিয়ে নিচ্ছিল, ইস্টবেঙ্গল দখল রাখতে পারেনি। অস্কার বুজোকেও দেখলাম সেটা বলতে। আর বলবো হায়দ্রাবাদের অ্যাডভিনসন কোরিয়ার খেলা নিয়ে, নিঃসন্দেহে অসাধারণ খেলেছেন, তার পাশ থেকেই গোল হয়েছে। তিনিও গোল পেতে পারতেন, তাকে আটকাচ্ছিল ইস্টবেঙ্গল প্লেয়াররা, আটকাতে কিছুটা হিমশিম খাচ্ছিল। আর একটা বিষয় আমি বলবো, রাকিবের খেলা নিয়ে অনেকে অনেক সময় সমালোচনা করেন, কিন্তু আমি বলবো রাকিবের পরিবর্তে প্রভাত লাকড়াকে নামানো হয়েছিল। আমার এটাই মনে হচ্ছে, রাকিব বেটার দ্যান প্রভাত লাকড়া আই ফিল। তো আপনাদের কি মনে হচ্ছে যে রেফারিং নিয়ে কি বলবেন? যত ক্ষোভ, দুঃখ, হতাশা আছে ঝেড়ে ফেলুন। অতি অবশ্যই ইস্টবেঙ্গলের খেলা নিয়েও কিন্তু বলবেন আপনারা। তো এই ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।